হাই ছাত্রছাত্রী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। আমি ইরফান আলী বিশ্বাস, হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনলাইনে যে ক্লাসের ব্যবস্থা হয়েছে তার জন্য দুই দপ্তরকে আমি সাধুবাদ জানাই, সেই সঙ্গে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আমি আজকে তোমাদের বাংলা বিষয়ের সিন্ধু তীরে বলে একটি কবিতা পড়াবো। তোমরা নিশ্চয়ই জানো সিন্ধু তীরে একটা ছোট্ট কাব্যাংশ, সেই কাব্যাংশটি তোমরা এতদিনে নিশ্চয়ই পড়েছ। আমি সেই বিষয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনায় যাব। এই সিন্ধু তীরে কাব্যাংশটি কোথা থেকে নেওয়া তার উৎসটি তোমাদের জানানো দরকার। উৎসটা হলো সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে এই বিষয়টি নেওয়া। পদ্মাবতী কাব্যটা অনেক বড় কাব্য, সেটি তোমাদের পক্ষে পড়া সম্ভব নয়, কিন্তু তার একটি অংশ ৩৫ নম্বর খণ্ড, যেটার নাম হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড, সেখান থেকে আমি তোমাদের এই অংশটুকুনি পড়ে শোনাবো। এখন প্রশ্ন হলো, কোনো কবিতা পড়তে গেলে বা কোনো কাব্যাংশ পড়তে গেলে আগে কবিকে জানা দরকার। এই কবিটিকে সৈয়দ আলাউল। এই সৈয়দ আলাউল সপ্তদশ শতাব্দীর আরাকান রাজসভার যে সমস্ত মুসলিম কবিরা আমাদের সাহিত্য জগতে এসেছিলেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কবি সৈয়দ আলাউল। মাগন ঠাকুরের নির্দেশে এবং পৃষ্ঠপোষকতায় তিনি এই কাব্যটি রচনা করেছিলেন। তবে মনে রাখতে হবে, এই কাব্যটি কিন্তু সৈয়দ আলাউলের মৌলিক রচনা নয়। তাহলে কোত্থেকে এলো কাব্যটা? কাব্যটা এলো আমাদের মালিক মোহাম্মদ জায়সির একটি হিন্দি কাব্য ছিল। মালিক মোহাম্মদ জায়সির যে হিন্দি কাব্য, সেই কাব্যটির নাম পদুমাবত। সেই পদুমাবত কাব্যের অনুবাদ করেছিলেন সৈয়দ আলাউল, কিন্তু সেটা হুবহু অনুবাদ নয়, সেটা একটা ভাবানুবাদ। ভাবানুবাদ বলতে আমরা কি বুঝি? ভাবানুবাদ মানে তিনি কাব্যটা পড়লেন, জানলেন, জানার পরে তিনি নিজের মতো করে সেই কাব্যটাকে উপস্থাপনা করলেন। খুব বড় কাব্য, খুব সুন্দর কাব্য। তোমাদের মাথায় রাখতে হবে যে বিষয়টি, সেটি হলো আমাদের এতদিনের কাব্যগ্রন্থ অর্থাৎ সপ্তদশ শতাব্দীর আগের যে কাব্যগ্রন্থগুলো আমরা দেখেছি সেগুলো কেমন ছিল? সেগুলো ছিল হয় ধর্মতত্ত্ব নিয়ে, নয় সুফিবাদ নিয়ে, এই সমস্ত বিষয়গুলো কাব্যে আসতো। কিন্তু আমরা দেখলাম সৈয়দ আলাউলের কাব্যটি সম্ভবত বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ, যে কাব্যগ্রন্থ শুধুমাত্র নরনারীর প্রেম বিষয়ক আলোচনা হয়েছে। এখানে মানব প্রেম সেখানে গুরুত্ব পেয়েছে এবং সুন্দরভাবে গুরুত্ব পেয়েছে। এর কাহিনীটা কি? কাহিনীটা একটু তোমাদের জেনে নেওয়া দরকার। কিভাবে জানা দরকার? গোটা কাব্যটি তোমাদের পক্ষে পড়া সম্ভব নয়। কাব্যটা পদ্মাবতী। এই পদ্মাবতী অর্থাৎ রানী পদ্মিনী, রাজস্থানের চিতোরের রানী পদ্মিনী, তার কাহিনীটা রাজস্থান শুধু নয়, সমগ্র ভারতবর্ষে সবাই জানে। এটা একটা প্রচলিত কাহিনী। সেই প্রচলিত কাহিনীটা আমরা দেখলাম হিন্দি কাব্য মালিক মোহাম্মদ জায়সির পদুমাবতে সে জিনিসটি ধরা পড়ল। আবার তোমরা জানো বিখ্যাত ঐতিহাসিক টডে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিজ অব রাজস্থান, সেখানেও আমরা দেখেছি এই পদ্মাবতীর কাহিনীটি আছে। তো সেই কাহিনীটা কি? কাহিনীটা হলো, আমি উৎস বললাম, তোমাদের একটু যদি তোমরা লিখে নিতে চাও আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। বিষয়টা হলো আমরা পড়াবো সিন্ধু তীরে। মূল কাব্য পদ্মাবতী। কবি সৈয়দ আলাউল। আমি তোমাদের আগেই বলেছি আলাউল এই কাব্যটি অনুবাদ করেছিলেন মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য থেকে। পদুমাবত হিন্দি ভাষায় লেখা। তাহলে আমরা একটু আগের গল্পটা জেনে নিই। আগের গল্পটা কি? আগের গল্পটা হলো, আমি প্রথম দিকটা বলছি না, সিংহল দেশের রাজকন্যা পদ্মাবতী। পদ্মাবতী অপরূপা সুন্দরী, তার একটি পোষা পাখি ছিল। সেই পাখিটার নাম হীরামন। একটা সময় রাজবাড়ি থেকে হীরামনকে তাড়িয়ে দেওয়া হয়।
সেই হীরামন তখন উড়তে উড়তে এসে বসে চিতোরের রানা রত্নসেনের বাড়িতে। রত্নসেনের বাড়িতে যখন আসেন, রত্নসেনের স্ত্রী নাগমতী সেই পাখিটির মুখে পদ্মাবতী সৌন্দর্যের কথা শুনে ভাবেন, এই সৌন্দর্যের কথা যদি রত্নসেন শোনেন তাহলে আমার সংসারটি ভেঙে যাবে। তাই তিনি হীরামনকে মেরে ফেলার চক্রান্ত করেন, কিন্তু তাকে মারা যায় না, অন্যদের সহযোগিতায় পাখিটিকে বাঁচিয়ে রাখা হয়। তখন সেই পাখির মুখ থেকে পদ্মাবতীর অপরূপ সৌন্দর্যের কথা যখন শুনলেন রানা রত্নসেন, তখন তিনি ভাবলেন পদ্মাবতীর সঙ্গে আমাকে দেখা করতেই হবে। তখন তিনি অনেক সাঙ্গপাঙ্গ নিয়ে তাদেরকে যোগী সাজিয়ে তিনি নিজে গেলেন সিংহলে। গন্ধর্ব সেনের কন্যা কে? পদ্মাবতী। পদ্মাবতী তখন যুবতী। সেই অবস্থায় যোগী বেশে গিয়ে যখন রানা রত্নসেন পদ্মাবতীর সঙ্গে মুখোমুখি হলেন, তখন বিচিত্র বিপদের মুখে তাকে পড়তে হয়। প্রচুর ঘটনা, অঘটন, দুর্ঘটনা ইত্যাদির মধ্যে পড়ে শেষ পর্যন্ত পদ্মাবতীর সঙ্গে রত্নসেনের বিয়ের ব্যবস্থা হয়। গন্ধর্ব সেন সে বিষয়টি মেনে নেন। মেনে নেওয়ার পরে মেয়েকে, জামাইকে যখন তিনি বিদায় দিচ্ছেন, প্রচুর উপঢৌকন দেওয়া হলো, দান ধ্যান প্রচুর দেওয়া হলো। সেই দান ধ্যান নিয়ে যখন রত্নসেন পদ্মাবতীকে সঙ্গে নিয়ে এবং পদ্মাবতীর সখীদের সঙ্গে নিয়ে ফিরে আসছেন, ফিরতে গেলে তাকে সমুদ্রে নৌকা করে আসতে হবে। যখন তিনি বেরোচ্ছেন, ঠিক সেই মুহূর্তে সমুদ্র এক ব্রাহ্মণের ছদ্মবেশে এসে বলল, তুমি তো রাজা, তুমি অনেক কিছু পেয়েছো, তার একটা অংশ আমাকে দাও, আমি দান চাইছি, ভিক্ষা চাইছি। ব্রাহ্মণকে দান করা তখনকার দস্তুর, কিন্তু রত্নসেন সেই দান করতে রাজি নন। তিনি দান তো করলেনই না, উল্টে কি করলেন? উল্টে তিনি সেই ব্রাহ্মণকে অপমান করলেন, করে তাড়িয়ে দিলেন। ব্রাহ্মণকে অপমান করে তাড়িয়ে দেওয়ার পরে যে বিষয়টি দেখা গেল, এবার নৌকো করে তিনি যখন সমুদ্রের উপর দিয়ে ফিরছেন, সেই সমুদ্র অত্যন্ত ক্ষুব্ধ হলেন। ক্ষুব্ধ ক্রুদ্ধ সমুদ্র তখন কি করলো? উত্তাল হয়ে গেল। প্রবল ঢেউ, প্রচণ্ড ঝড়। সেই ঢেউ এবং ঝড়ের মধ্যে পড়ে রত্নসেনের নৌকো ভেঙে দুটুকরো হয়ে গেল। যখন দুটুকরো হয়ে গেল তখন প্রাণ বাঁচানো দায়। তোমরা বুঝতেই পারছো যে এই ভয়ঙ্কর ঝড়ের মুখে যদি কোনো মানুষ জলের উপরে পড়ে, উথাল পাথাল ঢেউ, সেখানে কি করে প্রাণ বাঁচানো সম্ভব? কিন্তু রত্নসেন বড় যোদ্ধা, বড় বীর এবং প্রবল সাহসী। তিনি করলেন কি, একটা ভেলার উপরে পদ্মাবতীকে এবং তার 4 সখীকে তুলে দিলেন। যেদিকে যায় যাক, অন্তত প্রাণটা বাঁচবে। নিজে আরেকটি ভেলায় উঠে চলে গেলেন। সেই ভেলাটা ঝড়ের দাপটে, ঝড়ের বেগে ভাসতে 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 এমন একটা জায়গায় এসে মিশল, যে জায়গাটা সমুদ্রের ধার, এবং সেই সমুদ্রের ধারে একটা সুন্দর উদ্যান। ভেলাটা এসে সমুদ্রের ধারে বালুকা তটে আটকে গেল। এই যে জায়গাটা বললাম সুন্দর জায়গা, সেটা কার? সেটা হচ্ছে সমুদ্র রাজার কন্যা পদ্মার। পদ্মা, সেখানে প্রচুর ফুলের গাছ, সুগন্ধি ফুলের গাছ, সুগন্ধি ফলের গাছ, অপরূপ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য সেখানে গড়ে উঠেছে। আর তার মাঝখানে সমুদ্র কন্যা পদ্মা মণিরত্ন খচিত একটা সুন্দর প্রাসাদ তৈরি করেছেন। সেই প্রাসাদে তিনি কি করেন? রাত্রিবেলায় পিতৃগৃহে অর্থাৎ সমুদ্রের তলায় সেখানে তিনি থাকেন। সকাল হলেই তিনি সখীদের সঙ্গে নিয়ে এইখানে আমোদ আহ্লাদ আনন্দ করতে আসেন। পরের দিন সকালে তিনি যখন আসতে গিয়ে দূর থেকে দেখছেন একটা ভেলা পড়ে রয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে তোমাদের পাঠ্য অংশটুকু যেই জায়গাটা থেকে শুরু হবে, সেই জায়গা থেকে আমরা আবার কবিতাটাকে নতুন করে ধরছি। ঠিক আছে? গল্পটা তোমাদের আমি বলে দিয়েছি, তার পেছনের গল্পটাও বলে দিয়েছি। আশা করি তোমরা সেই বিষয়গুলো ধরতে পেরেছ। আমরা এখন কবিতাটাকে প্রতিটি চরণে ধরে 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 আমরা তোমাদের কাছে ব্যাখ্যা করব। আমাদের সিন্ধু তীরে কবিতার যে অংশটুকু তোমাদের পাঠ্য, ঠিক সেইটুকুই আমি তোমাদেরকে এখন পড়াবো। দেখো, কবিতাটা লেখা আছে পয়ার ত্রিপদীতে, অর্থাৎ প্রথমে একটু অংশ বাঁ দিকে, তারপরে একটা জায়গা দিয়ে দ্বিতীয় অংশ ডান দিকে, নিচে শেষ অংশটা, তাতেই তোমার একটা চরণ হলো।
এই ছন্দের নিয়মটাকে বলা হয় পয়ার ত্রিপদী। এই পয়ার ত্রিপদীতে তোমাদের পাঠ্য অংশটুকু রচিত। তাহলে মাথায় রেখে দিও, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে এই কবিতাটি কোন ছন্দে রচিত, তাহলে তোমরা নিশ্চিতভাবেই বলবে এটি পয়ার ত্রিপদীতে রচিত। তাহলে আমরা কবিতাটার দিকে যাই। তোমাদের কাছে বই থাকলে তোমরা একটু বইটা বার করে নাও। দেখো, এইবার তোমরা বুঝতে পারবে। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। অর্থাৎ আমরা বললাম যে রত্নসেন পদ্মাবতীকে যে ভেলায় তুলে দিয়েছিলেন, সেই ভেলাটা ভাসতে ভাসতে এসে দাঁড়ালো কোথায়? সমুদ্রের ধারে, এক সমুদ্র তীরে। সেই জায়গাটা এক অতি মনোহর জায়গা, খুব সুন্দর জায়গা। সমুদ্রের মাঝখানে সেখানে একটা সুন্দর প্রাসাদ করা আছে, অতি মনোহর দেশ। এবং সেখানে তোমরা বুঝতে পারছো, সেখানে কোনো দুঃখ নেই, ক্লেশ নেই, সেখানে সবসময় সত্য ধর্ম বিরাজ করে। নৃপতি সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। এই গল্পও তোমাদের আমি বলেছি যে সমুদ্রকন্যা পদ্মা, এই পদ্মা কিন্তু পদ্মাবতী নয়, বিষয়টি মাথায় রাখতে হবে। পদ্মাবতী সিংহল রাজকন্যা, আর এই পদ্মা সমুদ্র রাজের কন্যা। এই সুন্দর জায়গাটি দেখে পর্বতের পাশে এক সুন্দর বাগান তৈরি করলেন। সেখানে নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, তাহাতে বিচিত্র টঙ্গী, হেম রত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। অর্থাৎ সেইখানে বিচিত্র ফুল ফলের বাগান, সুগন্ধি বাগান, সুগন্ধি ফুলের বাগান, ফলের বাগান, সেইখানে নানা রকম মণিরত্ন দিয়ে সাজিয়ে পদ্মা এক প্রাসাদ তৈরি করলেন এবং সেইখানেই তিনি থাকতে শুরু করলেন। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, সঙ্গীগণ করি সঙ্গে, আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। পিতৃপুরে অর্থাৎ সমুদ্র রাজার ঘরে সারা রাত্রিটা কাটিয়ে সেখানে হেসে খেলে সঙ্গীদের সঙ্গে নিয়ে, সখীদের সঙ্গে নিয়ে পদ্মা চলে এলেন তার নিজের প্রাসাদে, অর্থাৎ যেখানে সুগন্ধি ফুল সুগন্ধি ফলের বাগানে ঘেরা, যেখানে মণিরত্ন খচিত তার প্রাসাদ। সেইখানে আসতে গিয়েই পদ্মা দেখলেন কি, তার প্রাসাদের সামনে সমুদ্র তীরে একটা ভেলা পড়ে রয়েছে। খুব স্বাভাবিক বিষয়, যেখানে কখনো কিছু দেখা যায় না, আজকে হঠাৎ সেইখানে একটা ভেলা দেখা যাচ্ছে। সেই ভেলাটা দেখে পদ্মাবতী যে ভেলাতে পড়ে রয়েছেন তার সখীদের নিয়ে, সেই ভেলাটি দেখে পদ্মা অত্যন্ত কৌতূহলাক্রান্তা হলেন। সেই কৌতূহলের বশবর্তী হয়ে পদ্মা সেখানে সঙ্গে সঙ্গে ছুটে এলেন। মনেতে কৌতুক বাসি, তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারিভিত, মধ্যেতে যে কন্যাখানি, রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। এসে কি দেখলেন পদ্মা? দেখলেন চারিপাশে চার সুন্দরী কন্যা পড়ে রয়েছে, আর মাঝখানে অপরূপা সুন্দরী এক কন্যা পড়ে রয়েছে। পাঁচজনেই অচেতন, কারোর কোনো চেতনা নেই। দেখিয়া রূপের কলা, বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে, ইন্দ্র শাপে বিদ্যা ধরি, কিবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। একটা অস্বাভাবিক দৃশ্য দেখে পদ্মার মনে তখন একটা ভাবনার উদ্রেক হলো। কি জাতীয় ভাবনা? তাহলে কি ইন্দ্র শাপে অভিশপ্ত হয়ে স্বর্গের কোনো গান্ধর্বী বা অপ্সরা মাটিতে এসে পড়ল? এ জাতীয় চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ এখানে এই জাতীয় কোনো অস্বাভাবিক দৃশ্য এর আগে কখনো তার চোখে পড়েনি। বেকত দেখিয়ে আঁখি, তেন সবসন সাক্ষী, বেথানিত হইছে কেশবেশ, বুঝি সমুদ্রের নাও, ভাঙিল প্রবল বাও, মোহিত হইয়া সিন্ধু ক্লেশ। তাদের চোখ মুখের অবস্থা ঠিক নয়, চুল বিস্রস্ত, তাদের বসন স্বস্থান থেকে সরে গেছে, বসনগুলো এদিক ওদিক বিধ্বস্ত অবস্থায় তারা পড়ে রয়েছে, কাপড় চোপড়ের ঠিক নেই, চুল এদিক ওদিক ছড়িয়ে গেছে। এই অবস্থায় ওর মনে হলো হয়তো সমুদ্রে
কোনো বিশেষ বিপদে পড়ে সমুদ্রের কষ্ট পেয়ে তাদের এই দশা। হয়তো নৌকো ভেঙে গেছে, নৌকো ভেঙে যাওয়ার ফলে তারা কোনো রকমে ভেলায় উঠে এইভাবে চলে এসেছে। সমুদ্রের কষ্ট সহ্য করতে না পেরে তাদের এখন বর্তমান অচেতন অবস্থা। চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, অতি স্নেহ ভাবিবনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না কর নৈরাস। একদম ছবির পুতুলের মতো, পটের ছবির মতো তাদের চেহারা। পদ্মাবতীর চেহারা সম্পর্কে আমরা আগেই বলেছি, পদ্মাবতীর রূপ এক কথায় সুন্দর, অপরূপ সুন্দর, তিনি মনোরমা। তবে পদ্মা সেখানে পরীক্ষা করে দেখলেন তাদের প্রত্যেকের মধ্যে অল্প বিস্তর শ্বাস তখনও চলছে। সঙ্গে সঙ্গে তিনি তার ঈশ্বরকে ডাকলেন, ঈশ্বর আমাকে নিরাশ করো না, আমি এদেরকে বাঁচিয়ে তুলব। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহরুক কন্যার জীবন, চিকিৎসিমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। তিনি সঙ্গে সঙ্গে প্রার্থনা করলেন, আমার পিতার যে পুণ্য ফল আছে, পিতা হচ্ছেন সমুদ্র রাজা, সেই সমুদ্র রাজার পুণ্যের ফল এবং পদ্মার ভাগ্যের বল, এই দুটির বলে তিনি চাইলেন এই কন্যাদের প্রাণ ফিরে আসুক। তিনি চিকিৎসা করবেন, প্রাণপণ চিকিৎসা করবেন। এবং তোমরা বুঝতে পারছ যে সমুদ্র কন্যা পদ্মা চিকিৎসা বিদ্যায় পারদর্শিনী ছিলেন, তাই তিনি মনের জোরে বলেছেন তিনি চিকিৎসা করবেন, প্রাণপণ চিকিৎসা করবেন। এবং সেই সঙ্গে শুধু চিকিৎসাই নয়, ভগবানের আশীর্বাদটাও তার দরকার। তাই তিনি নিরঞ্জনের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন, যেন দুঃখিনীকে স্মরণ করে তিনি তাকে সেই চিকিৎসা করার ক্ষমতাটা দেন। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া, অগ্নি জালি ছ্যাকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। সখীদেরকে সঙ্গে সঙ্গে বলল, ধরো এই পঞ্চকন্যাকে নিয়ে কাপড়ে ঢেকে নাও, কাপড়ে ঢেকে নিয়ে প্রাসাদে নিয়ে চলো, আমাদের উদ্যানের মধ্যে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে সখীরা আজ্ঞা পালন করল। পঞ্চকন্যাকে সঙ্গে নিয়ে তখন সখীরা তাকে প্রাসাদের মধ্যে নিয়ে এলো এবং তারপরে আগুন জ্বেলে কেউ হাত পা সেঁকতে শুরু করলো এবং সেই সঙ্গে চলল ঔষধ প্রদান। এদের সেবা এবং মহৌষধ দুটি মিলে আস্তে আস্তে কন্যার প্রাণ ফিরতে শুরু করলো। তোমরা বুঝতে পেরেছ, পারিবারিকভাবে সামাজিকভাবে তোমরা মা ঠাকুমার কাছে শুনেছ, আমরাও শুনেছি, কখনো শরীর ঠান্ডা হয়ে গেলে আগুন জ্বেলে সেখানে সেঁক দিতে হয়। কি শোনোনি? আমরাও শুনেছি। সুতরাং এখানেও দেখা গেল সেই প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে পদ্মা তাদের ঠান্ডা হয়ে যাওয়া শরীরটাকে যাতে একটু গরম করা যায় তার জন্যে সেঁক দেওয়ার ব্যবস্থা করলেন, সেই সঙ্গে ঔষধ দেওয়ার ব্যবস্থাও করলেন। সেই মহৌষধি দিয়ে আস্তে আস্তে দেখা গেল কি, দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন, শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাউল সুরচন। তাহলে চার দণ্ড এইভাবে সেবা করতে করতে এক টানা সেবা করতে করতে দেখা গেল পাঁচ কন্যা পদ্মাবতী এবং তার চার সখী তারা চেতনা ফিরে পেলেন, তাদের প্রাণ ফিরে এলো। স্বাভাবিকভাবেই পদ্মা খুব খুশি হলেন। এই জায়গাটাতে দেখা গেল তোমাদের কবিতার অংশটা শেষ, অর্থাৎ তোমাদের কাব্যাংশটা শেষ। এরপরে আরও অনেক গল্প আছে, তবে কবি আলাওল, সৈয়দ আলাওল এইখানে শেষ লাইনে তার পৃষ্ঠপোষক মাগন ঠাকুরকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তাঁর এই রচনা যে সুরচন সেটাও তিনি বলতে ছাড়েননি। নিজেকে হীন উল্লেখ করে তিনি তার গান অর্থাৎ এই কাব্য যে সুরচনা একটা, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। এরপরে অনেক ইতিহাস আছে। এরপরে পদ্মাবতীর সুখ্যাতি, পদ্মাবতীর রূপের খ্যাতি গোটা ভারতময় ছড়িয়ে যাবে, হয়তো বিশ্বময় ছড়িয়ে গেছে। তারই খবর পেয়ে দিল্লির বাদশাহ এখানে চলে আসেন পদ্মার সঙ্গে দেখা করতে, কিন্তু রাজপুতের নিয়ম অনুযায়ী তার সেই ইচ্ছা পূরণ হয়নি। ফলে দীর্ঘদিন ওখানে তাঁবু খেটে থাকার পরেও যখন পাননি, তারপরে চিতোরের রানার সঙ্গে দিল্লির সম্রাটের যুদ্ধ, অনেক ইতিহাস আছে, অনেক গল্প আছে, সেগুলো তোমরা বড় হলে শুনতে পাবে। সে বিষয়গুলি আমরা এখানে বলে সময় নষ্ট করব না। কাব্যাংশটা শেষ, তোমরা এরপরে কিছু প্রশ্নোত্তর পাবে, আমরা এই প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আপাতত বইটা রেখে
তোমরা আমাদের বাকি অংশটুকু শোনো, আমরা প্রশ্নোত্তর নিয়ে এরপরে আলোচনা করছি। দেখো, তোমরা দুটো পদ্মা নাম পেয়েছো, বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা যে পদ্মাবতীর কথা বলছিলাম, সেই পদ্মাবতী কিন্তু সিংহলের রাজা গন্ধর্ব সেনের কন্যা। আর এখন যে পদ্মার কথা বললাম, সমুদ্রের কন্যা, সমুদ্র রাজার কন্যা পদ্মা, এ কিন্তু আলাদা পদ্মা। যদিও আমাদের মালিক মোহাম্মদ জায়সির কাব্যে এই পদ্মা নামটি ছিল না, এই পদ্মা নামটি আলাওলের দেওয়া। সেই পদ্মা কৌতূহল বশত যখন ভেলার পাশে এসে দাঁড়ালেন, এসে দেখলেন এক অপূর্ব দৃশ্য। কি দৃশ্য? সেই দৃশ্যটা হলো মাঝখানে এক অসাধারণ সুন্দরী যুবতী অচেতন হয়ে পড়ে রয়েছে, তার চারিপাশে চারজন সখী, এবং তারাও খুব সুন্দরী। পদ্মার তখন মনে হলো কি, এ বোধহয় ইন্দ্রের অভিশাপে, দেবরাজ ইন্দ্রের অভিশাপে সম্ভবত কোনো গান্ধর্বী অভিশপ্ত হয়ে এখানে এসে পড়েছেন। এত সুন্দর, তাহলে বুঝতে পারছো স্বর্গের অপ্সরীরা কেমন সুন্দর হয়। তোমরা বিভিন্ন জায়গায় পড়ে থাকবে, জেনে থাকবে, বা মা ঠাকুরদা ঠাকুমার কাছে গল্প শুনে থাকবে, তারা অপরূপা সুন্দরী হয়। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেখানে দেখলেন ওই যে মাঝখানে যে মহিলা পড়ে রয়েছে, যে যুবতী পড়ে রয়েছে পদ্মাবতী, তার তখনও অল্প অল্প শ্বাস চলছে, তার মানে বেঁচে আছে। সেই বেঁচে আছে দেখে পদ্মা তখন করলেন কি, তাদেরকে সখীদেরকে নির্দেশ দিলেন, এই শোনো, ধরো এদেরকে প্রাসাদের মাঝখানে বাগানের কাছে নিয়ে চলো, আমি এদের সেবা শুশ্রূষা করব। তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমার পিতার যে পুণ্য ফল আছে, আমার নিজের যে সৌভাগ্য আছে, আমার পিতার পুণ্য ফল এবং আমার সৌভাগ্যে আমি যাতে এদেরকে বাঁচাতে পারি। তার মানে বুঝতে পারছো, ওর নিজের ক্ষমতা, পিতার পুণ্যফল এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তিনি প্রতিজ্ঞা করলেন, আমি চিকিৎসা করব, চিকিৎসা করে এদেরকে সারিয়ে তুলব। ঠিক আছে, আমাদের কবিতার মধ্যে আমরা ঢুকে গেছি। ওই ভেলাটা যখন পদ্মা দেখলেন, তখন থেকেই তোমাদের কাব্যাংশটা শুরু হয়েছে। এটা মূল কবিতা নয়, একটা গোটা কবিতা নয়, একটা কাব্যাংশ। আমি আগেই বলেছি পদ্মাবতী কাব্যের 35 নম্বর খণ্ড থেকে এটা নেওয়া। সুতরাং পদ্মা তার সখীদের নিয়ে এই পঞ্চকন্যাকে নিয়ে গেলেন বাগানের মাঝখানে। তাদের কাপড় চোপড় বিন্যস্ত, ঠিকঠাক নেই, চুলগুলো এদিক ওদিক এলো হয়ে গেছে, বিস্রস্ত বিধ্বংস চেহারা তাদের। তখন তাড়াতাড়ি তাদেরকে নিয়ে গিয়ে সুন্দর কাপড় দিয়ে তাদের ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পরে তাদের চিকিৎসা শুরু হলো। চিকিৎসা করতে গিয়ে তারা কি করলেন? চিকিৎসা করতে গিয়ে প্রথমে আগুন জ্বাললেন, কারণ এতক্ষণ জলে ছিল, ঠান্ডা হয়ে গেছে তো শরীর, ঝড় বৃষ্টি ওদের মাথার উপর দিয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। সেই অবস্থায় আগুন জ্বাললেন। আগুন জ্বেলে ওই 5 জনের হাত, পা, মুখ, মাথা সমস্ত কিছু সেঁকে দিলেন। তোমরা জানো শরীর ঠান্ডা হয়ে গেলে আমরা নিজেরাও বাড়িতে এইরকম সেঁকার ব্যবস্থা করি। ওকে সেঁকে দেওয়া হলো। সেঁকে দেওয়ার পরে পদ্মা যে মহৌষধির গল্প জানতেন, সেই মহৌষধি দিলেন, তন্ত্র মন্ত্র পাঠ করলেন। যেমন বিশ্বাস, তুমি আজকের যুগ দিয়ে সেগুলোকে ব্যাখ্যা করলে হবে না। তন্ত্র মন্ত্র সাধনা করলেন, সেই সঙ্গে ওষুধ দিলেন। ওষুধ দেওয়ার পরে 4 দণ্ড তারা এই সেবা শুশ্রূষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করলেন। 4 দণ্ড পরে দেখা গেল কি 5 কন্যাই বেঁচে উঠল। এই পর্যন্ত তোমাদের কাব্যাংশে আছে। তোমাদের কাব্যাংশে ওই যে ভেলাটা দেখলেন পদ্মা, সেখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমাদের কাব্যে আছে। তারপরে সৈয়দ আলাওল অবশ্য তার পৃষ্ঠপোষক মগন ঠাকুরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে এই বিষয়টি তাকে লেখার অনুমতি দেওয়ার জন্য এবং তার পৃষ্ঠপোষকতা করার জন্য। তাহলে এখন প্রশ্ন হলো, দেখো আমরা গল্পটাই কি দেখলাম? গল্পটাই আমরা দেখলাম পদ্মাবতী, রত্নসেন, তার 4 সখী। তাহলে নামটা কেন সিন্ধু তীরে হলো? একটা প্রশ্ন তোমাদের মনে নিশ্চয় জাগছে যে কবিতাটার নাম পদ্মাবতী হতে পারত, কবিতাটার নাম পদ্মা হতে পারত, সিন্ধু তীরে কেন হলো? এ বিষয়টি তোমাদের জানা দরকার। দেখো একটা জিনিস, নামকরণ কেমন ভাবে হয়? নামকরণ হয় বিষয় দিয়ে, নয় কোনো চরিত্র দিয়ে,
নাই কোনো ব্যঞ্জনা দিয়ে, তার মধ্যে কোনো তির্যক ব্যঞ্জনা আছে কিনা, সেই বিষয়গুলো দিয়ে একটা কবিতা বা কাব্যের নামকরণ করা হয়। এখানে দেখো পদ্মাবতী কিন্তু একেবারেই নিশ্চল, কাহিনীর মধ্যে তার কোনো ভূমিকা নেই। সে বরের সঙ্গে সে নৌকোয় উঠেছে, নৌকা ভেঙে গেছে, তার বর তাকে একটা ভেলায় তুলে দিয়েছে, তারপরে সে অজ্ঞান হয়ে গেছে। এই কাব্যাংশটির মধ্যে তোমরা পদ্মাবতীর কোনো ভূমিকা পেয়েছো? নিশ্চয়ই পাওনি। আর পাওনি বলেই তার নামে এই অংশটার নামকরণ করা আমার মনে হয় ঠিক হবে না। এবং যারা সংকলন করেছেন তারা নিঃসন্দেহে এটাকেই ভেবেছিলেন যে পদ্মাবতীর নামে নামকরণ করা সম্ভব নয়, থাকলেও পদ্মা। ঠিক আছে, পদ্মা খানিকটা সক্রিয় ছিলেন, সমুদ্ররাজের কন্যা পদ্মা, তিনি সক্রিয় ছিলেন, তার সখীরাও সক্রিয় ছিল, তাহলে তাকেও নামকরণের মধ্যে আনা সম্ভব নয়। কিন্তু একটি জায়গা আছে, সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো যে সমুদ্রের তীর, সিন্ধু মানে সমুদ্র। যা কিছু ঘটলো, ভেলাটা এসে সমুদ্র তীরে আটকে গেল, পদ্মা নিজেও সমুদ্র তীরে এলেন তার সখীদের নিয়ে, সেই সমুদ্র তীরে ঘটন অঘটন যা কিছু ঘটার সব কিছু ওই সমুদ্র তীরেই ঘটলো। তাহলে কি তোমাদের মনে হচ্ছে না যে এই কাব্যাংশটার মধ্যে সমুদ্র তীরের ভূমিকাটাই সবচেয়ে বেশি? তাহলে কি বলতে পারবো আমরা? তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে সিন্ধু তীরের নামটাই সবচেয়ে সার্থক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কিন্তু এবার তোমাদের প্রশ্ন আসছে, আমারও মনে প্রশ্ন আসছে যে এই যে অংশটা আমরা দেখলাম, শুনলাম, পড়লাম, জানলাম, এর থেকে প্রশ্ন কেমন হতে পারে? প্রথম প্রশ্ন কেমন হতে পারে? প্রথম প্রশ্ন আমাদের হতে পারে এমসিকিউ যেটাকে বলে, অর্থাৎ তোমাকে 4টি অপশন দেওয়া হবে, একটা প্রশ্নের সঙ্গে 4টি উত্তর দেওয়া হবে, তোমাকে একটা উত্তর বেছে নিতে হবে। তো একটা উত্তর বেছে নেবে যখন, দেখো আমরা তাহলে একটা প্রশ্ন দেখতে পারি। মুখে বলি, তোমরা লিখে নাও। কিরকম ভাবে? যেমন ধরো আমি একটু আগে পদুমাবত বলে একটি কাব্যের নাম বলেছিলাম, যেটা হিন্দি কাব্য ছিল। তাহলে প্রশ্নটা যদি এইরকম হয়, পদুমাবত কাব্যটির রচয়িতার নাম কি? লিখেছ? পদুমাবত কাব্যটির রচয়িতার নাম কি? বা এইভাবে লিখতে পারো, পদুমাবত কাব্যটির রচয়িতার নাম হলো বলে একটা ড্যাশ দাও, যে ক খ গ ঘ করে 4টি নাম লিখে নাও। ধরো প্রথম নামটা লেখো সৈয়দ আলাউল, কতে। এবার খতে লেখো সৈয়দ ওয়ালিউল্লাহ। এবার গতে লেখো সুবোধ ঘোষ। এবার ঘতে লেখো মালিক মোহাম্মদ জাইসি। তাহলে আমি তোমাদের 4টে অপশন দিলাম, এই 4টির মধ্যে একটি উত্তর সঠিক। সেই উত্তরটি কি হবে বলো দেখিনি? মনে মনে ভেবে নাও। তোমাদের সঙ্গে তো আমার মুখোমুখি কথাবার্তা হচ্ছে না, আমি তোমাদের দেখতেও পাচ্ছি না, কিন্তু তোমরা মনে মনে ভেবে নাও। আমি উত্তরটা বলছি, মিলিয়ে নাও। আমি আমার বক্তব্যেও বলেছি, এখনো বলছি, এর উত্তর হবে মালিক মোহাম্মদ জাইসি। তাহলে বুঝতে পারলে? এছাড়া কিরকম প্রশ্ন হয়? আর যেটা প্রশ্ন হয় সেটা হচ্ছে তোমার 1 নম্বরের জন্য থাকে খুব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সেটাতে 20টি শব্দের মধ্যে লিখতে হবে। 20টি শব্দের মধ্যে, তাহলে আমি একটা প্রশ্ন বলি, তোমরা লেখো। ধরো একটা লাইন আমি তোমাদের দিয়ে দিলাম, সখী সবে আজ্ঞা দিল। সখী সবে আজ্ঞা দিল, এর মানে হচ্ছে সমস্ত সখীদেরকে আজ্ঞা দিল, মানে আদেশ দিল। এটা ইনভার্টেড কমার মধ্যে রাখো, কোটেশন চিহ্নের মধ্যে রাখো, রেখে এবার প্রশ্নটা লেখো। বক্তা সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন? 1 নম্বরের জন্য 20টি শব্দের মধ্যে তোমাকে উত্তর লিখতে হবে। ভেবে নাও, ভেবে নাও যে 20টি শব্দের মধ্যে তুমি কিভাবে এই উত্তরটা লিখবে। এই উত্তরটা তোমাকে লিখতে হবে, আমি বলবো না তোমরা লিখবে? আমি বলে দিই। দেখো উত্তরটা এইভাবে লিখবে যে সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশ থেকে উদ্ধৃত এই উক্তিটিতে বক্তা পদ্মা তার সখীদের পঞ্চকন্যাকে উদ্যানে নিয়ে যাওয়ার আজ্ঞা দিয়েছিলেন। দেখো তো আমি যা বললাম 20টি শব্দের বেশি হলো? বোধহয় নয়। কি লিখবে? সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশ থেকে উদ্ধৃত এই উক্তিটিতে বক্তা পদ্মা তার সখীদের পঞ্চকন্যাকে উদ্যানে নিয়ে যাওয়ার আজ্ঞা দিয়েছিলেন।
তাহলে বুঝতে পারলে তোমরা? এরপরে আর যা প্রশ্ন আসতে পারে, 3 নম্বরের প্রশ্ন আসতে পারে, 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, সেগুলো একটু বর্ণনামূলক প্রশ্ন, বোধমূলক প্রশ্ন, সেগুলো তোমাদের একটু তৈরি করতে হবে। তৈরি করার জন্যে আমরা তোমাদের প্রশ্ন দিয়ে দিতে পারি। পরবর্তীতে যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আবার এই রকম ক্লাস করব তখন দিতে পারি। কিংবা তোমাদের প্রত্যেকের মাদ্রাসায় আমাদের যে অফলাইন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, সেখানে দেখবে শিক্ষক শিক্ষিকারা এই রকম প্রশ্ন দিচ্ছেন, সেই প্রশ্নগুলোও তোমরা একটু তৈরি করে নিতে পারো। সেই প্রশ্নগুলো তৈরি করে নিলে তোমাদের অসুবিধা হবে না। তবে কি, পড়তে হবে। তোমাদের সঙ্গে আমাদের মুখোমুখি যোগাযোগ হচ্ছে না, তা নিয়ে দুঃখ করার উপায় নেই। সুসময় সব সময় থাকে না। একটা কথা মনে রাখবে, দুঃখ কিবাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে, দলিত শুষ্ক এ মরুভূপুন হয়ে গুলিস্তা হাসিবে ধীরে। আমাদের পৃথিবীও হাসবে, তোমাদের সঙ্গে আবার আমাদের যোগাযোগ হবে, আমরা আবার তোমাদের শ্রেণীকক্ষে হাসি মুখগুলো দেখবো, পড়াবো। তাহলে আজকে তোমাদের বিদায় দিতে হবে, আমাকেও বিদায় নিতে হবে, পরে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।